সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকলো। মেয়েকে দৌড়ে আসতে দেখে মিসেস জিসু কটমট করে তাকিয়ে রইলেন। সবসময় ঢিঙ্গি টানার মতো এই মেয়ে ছুটে বেড়ায়। স্থিরতা বলতে যদি কিছু থাকে এর মধ্যে, এই নিয়েও সাবধান করেছেন। সাবধান করলেই বা কি, এই মেয়ে শোধরাবে না। তবে ভেবেও নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে তাহলে তখনই আরেকটা বসাবেন। তাই লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই মায়ের সামনে পড়ে থমকে দাঁড়িয়ে গেল। হাসি লুকানোর বৃথা চেষ্টা করে মুখ ভোতা করে মনে মনে ভাবলো, কাজ করি না বলে আমার রেগে আছে। সমস্যা নেই, এখন কাজ করে সব তামা তামা করে ফেলবো, পরে কাজ করার ওসিলায় নতুন জামার বায়না ধরবো। এই কথা ভেবে চমৎকার করে হাসলো। তারপর ছোলার বাটি হাতে তুলে নিয়ে ডাইনিং টেবিলে রাখতে গেল। কিন্তু বিধির বাপ বসে পা আটকে ছোলার বাটি নিয়ে নিজে উপর হয়ে পড়লো। সঙ্গে সঙ্গে কাঁচের বাটি ভেঙে ছোলা ছড়িয়ে ছিটিয়ে গেল। তে মায়ের মার খাওয়ার ভয়ে তাড়াহুড়ো করে ওঠার আগে মিসেস জিসু দ্রুত এগিয়ে গেলে একটা কাজও করে না। কালো ভাতে যা করে তাতে অঘটন ঘটিয়ে বসে। ইফতারের সময় হয়ে গেল আর এখন এই অঘটন ঘটাতে হলো। উনি রাগে দুম করে একটা কিল বসিয়ে দিলেন তের পিঠে। তে চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে। পর মুহূর্তে আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে গল গল করে রব বেরিয়ে গেল। এদিকে মিসেস জিন দ্রুত মিসেস জিসুকে আটকাতে গেলে খেয়াল করলো তে কেমন যেন করছে। কিলটা এমন ভাবে পিঠের উপর পড়েছে ঠিকঠাক নিঃশ্বাস নিতেও পারছে না। জ্যাকসন আর মিসেস জিন ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন। মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় মিস্টার নামজন মিস্টার কায়ও নিচে এসে বসেছেন কেবল। সুগাও পার্টি অফিস থেকে ফিরে কেবল দরজা দিয়ে ঢুকেছে। সবাইকে রান্নাঘরের সামনে হুলস্থুল করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিচে বসে থাকাতে ভাঙা কাচের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা। তের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। জাঙ্কুকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো। সে যদি দেখে তাহলে নির্ঘাত তুলকালাম বাঁধাবে। মনে মনে এই কথা ভেবে সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে তের ঠোঁটে চেপে ধরলো। তে তখনও পিঠ বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তখন সুগা তার ঠোঁটের রক্ত মুছতে মুছতে আদরে সুরে বলল, দেখে শুনে হাঁটবি না? ইস, কতখানি কেটে গেছে। এই কথা বলে ফির মিসেস জিসুর দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এভাবে কেউ মারে? দেখো তো ঠোঁটটা কেটে কি অবস্থা হলো। বকবা মারবা ঠিক আছে, মায়েরও তো সিস্টেম থাকা লাগে। এদিকে মিসেস জিসু হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। মাটা এভাবে লেগে যাবে উনিও বুঝতে পারেননি। তে তখন রক্তমাখা ঠোঁট খুলে মায়ের দিকে তাকালো। তার চোখ দিয়ে ঝরছে অঝর অশ্রু ধারা। অভিমানী চোখ জোড়া, অভিমানী টয়টুম্বুর। এদিকে চেঁচামেচি শুনে মিস্টার নামজন মিস্টার কায়ও ছুটে এলেন। মিসেস জিসু মেরেছে শুনে মিস্টার নামজন থমথমে মুখে তেকে উঠে ড্রয়িং রুমের সোফায় বসালেন। যত্ন করে রক্ত মুছে দিলেন। মাসুকে দেখে মিসেস জিসু মাথায় আঁচল টেনে মাথা নিচু করে এক করে দাঁড়িয়ে আছে। মিসেস জিন এবার বকতে লাগলেন মিসেস জিসুকে। মিসেস জিনিও তাই। জ্যাকসন সবার বকাবকি শুনে দীর্ঘ শ্বাস ছেড়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। সে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে তের দিকে। মিসেস জিনের বকাবকি শুনে বুঝলো মেরেছে মিসেস জিসু, তা আবার ছোলা ফেলে দেওয়ার জন্য। সে দাঁড়ালো না, বাইকের চাবিটা পকেটে পুরে তখনই বেরিয়ে গেল। এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়াল করলো না। ভাই বোনেরা হাতে হাতে ইফতার টেবিলে সাজিয়ে ফেললো। আর তের ঠোঁটে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দিল। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানালো। মিস্টার বুকাম থমথমে মুখে বললেন, আমি এবার ছুটিতে গিয়ে তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবো। আর থাকতে হবে না ওখানে। আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর আমি বসে বসে দেখবো, তা হবে না। তাই যাবো, থাকবো না আমি। কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম, অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তাক্ত করে রোজাটাকে দুর্বল করে দিল। থাক, কেঁদো না মা, ইফতার করে ওষুধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে। মিসেস জিসু অজু করতে যেতে যেতে শুনলো বাবা ও মেয়ের কথা। তবে চোখ তুলে তাকালেন না সেদিকে। তাকালে চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত যে। তারপর সকলে একে একে ইফতার করতে বসে খেয়াল করলো জাঙ্কুক নেই। কল দিলেও ধরলো না সে। হঠাৎ না বলে কোথায় গেল তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল। তখন জাঙ্কুক ফিরলো, হাতে ইয়া বড় ব্যাগ। ব্যাগটা মায়ের হাতে ধরিয়ে দিল। ভারী বড় সড়ো ব্যাগটা ধরে মিসেস জিন বললেন, এতে কি আছে বাপ, এত ভারী কেন ব্যাগটা? জাঙ্কুক সে কথা জবাব দিল না। আয়ু এবং জিমিনকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল, বাহারি রকমের যত ইফতার আছে সব সরা। আয়ু ভাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো। তাকে সরাতে না দেখে জাঙ্কুক জোরে একটা ধমক দিল। সে এত জোরে ধমক দিয়েছে কেউ চমকে উঠেছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে। ভাই ধমক শুনে আয়ু এবার সাহস নিয়ে আমতা আমতা করে বলল, ইফতার করবো না ভাইয়া? কর, তবে শুধু ছোলা দিয়ে কর। ছেলের তেরামিতে মিস্টার নামজন এবার প্রচন্ড বিরক্ত হয়ে মুখ খুললেন। এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন? সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এই ছোলা মহা মূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারাও যেতে পারে। এই পাপ কি আর জেনে শুনে করা যায়? তাই ইফতার আর ছোলা দিয়ে হবে। এই কথা বলে নিজে সব সরাতে গেলে মিসেস জিন এসে ছেলেকে থামালেন। জাঙ্কুকের হাত থেকে সেসব টেবিলে রেখে ছেলেকে বসালেন চেয়ারে। তারপর পাশে দাঁড়িয়ে ওর মাথা পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন, ইচ্ছে করে মারেনি, অসাবধানে লেগে গেছে।
ওকে ফাইন, তাহলে রক্তাক্ত হলো কেন? মা মেয়েকে শাসন করবে না? বারণ করলাম কখন? এর আগেও ছোট আম্মু নানান কারণে মেরেছে, কিছু বলেছি কখনো? কিন্তু মায়ের একটা সিস্টেম থাকা লাগে। আমিও তো কতবার মারি, রক্তাক্ত হয় কি? এতটা রক্ত ঝরেছে কখনো? ঠিক আছে, তোর বোনকে আর কেউ মারবে না এভাবে। শান্ত হ বাপ। জাঙ্কুক শান্ত হলো না, বরং পুনরায় মিসেস যিশুর উদ্দেশ্যে বলল, আমাদের বাড়িতে ইয়ঞ্জুন ছবিনতে এরা চঞ্চল, এই কথা কারো অজানা নয়। তারা ছোট থেকেই দুরন্ত, তার মধ্যে এখন দুজন গুরুতর অসুস্থ। তাদের অসুস্থতা আমাদের বাড়িটাকে নিয়ে দিয়েছে। আগের মতো বাড়িতে প্রাণবন্ত ভাবটা নেই, খুনসুটির মুহূর্ত নেই। গত কয়েকটা দিন ধরে মনে প্রাণে চেয়ে যাচ্ছি কবে সব ঠিকঠাক হবে, কবে আমাদের বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু এর মধ্যে সামান্য একটা কারণে আরেকজনকে মেরে রক্তাক্ত করলে খুব দরকার ছিল। যেভাবে মারলে এটা যদি ওর শ্বাস আটকে যেত। তোমার আলো ভালো করে জানা না যে ও কাটতে পারে না, তাছাড়া সারাদিন রোজা আছে। কিছুদিন আগে সে রক্ত দিয়েছে, এমন তো নয় ইচ্ছে করে ছোলা ফেলেছে। তাহলে এভাবে মারা দরকার ছিল কি? হ্যাঁ মানছি, তোমার মেয়ে, শাসন করবে তুমি, সেই রাইট অবশ্যই তোমার আছে। কিন্তু এভাবে কেন? রক্তাক্ত হবে কেন? সে না হয় অবশ, তুমি তো নও ছোট আম্মু। একবার তাকিয়ে দেখো ঠোঁটটা কিভাবে কেটেছে, এখন খাবে কিভাবে? জাঙ্কুকের কথা শুনে মিসেস যিশু মুখ ভোতা করে তাকিয়ে আছে মেয়ের দিকে। পাজিটা মাকে নাস্তানাবুদ হতে দেখে মিটি মিটি হাসছে। কত বড় ফাজিল! তবে হাসলে অদ্ভুত দেখাচ্ছে। ঠোঁটের এক পাশ অনেকটাই ফুলে কালচে রক্ত জমে আছে, প্রচন্ড ব্যথা হবে। তখন উনিও সুযোগ বুঝে অভিযোগ দিলেন, মাটাই চোখে দেখলি? কেন মারলাম দেখলি না? ও সপ্তাহ খানিকের মধ্যে বই হাতে নিয়েছে কিনা জিজ্ঞাসা কর। বাড়িতে পড়তে বসে না, কোচিং এ যায় না, সোহেনকে অব্দি ডাকতে আসতে বারণ করেছে। সারাদিন খালি টই টই করে ঘোরা, গাছে উঠে পাখি দেখা, ফল পাকড় পাড়া এসব করে বেড়ায় সে। ডাক্তার দেখে মেডিসিন গুলো যে এনে দিলি, হাতে ছুঁয়েছে নাকি জিজ্ঞাসা কর, এখনই জিজ্ঞাসা কর। মায়ের অভিযোগ শুনে তের মুখটা লটকে গেল। একটা অভিযোগও মিথ্যা নয়। মিসেস যিশু তখন আরো বললেন, এগুলো না হয় বাড়ি দিলাম, কিন্তু আমার মন বলছে ও আবার কোনো কাণ্ড ঘটাচ্ছে। ওই আঠাখোরের মতো আবার কাউকে। ভাসুরের সামনে মিসেস যিশু আর পুরো কথা শেষ করতে পারলেন না, তার আগে থেমে গেলেন। তবে সকলে বুঝলো ওনার কথার অর্থ, তাই সকলের দৃষ্টি গেল তের দিকে। তে নিজেও হতবাক হতবম্ব চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। প্রেম না করে প্রেমের অপবাদ মানা যায়? তখন সুগা মিসেস যিশুর কথা ধরলো, তোমার কেন মনে হলো প্রেম করছে? ও রুমে ময়লার কাপড় আনতে গিয়ে দেখি ময়লার ঝুড়িতে দলা পাকানো এক ঝুড়ি কাগজ। এগুলো কিসের কাগজ? এত কেন? কি সব ভেবে একটা কাগজ খুলে দেখি সেখানে লেখা, আমার মুডে সাইটেস। এই সাইটেস কি বা কে একমাত্র আল্লাহ মাবুদ জানে। মায়ের কথা শুনেতে মাথা নিচু করে মুখ গলার সাথে মিলিয়ে নিল। ইস, এভাবে ফাঁস হয়ে যাবে কে জানতো? কাগজগুলো পুড়িয়ে ফেলেই হতো। এখন না জানি এই কাগজের জন্য বাস খেতে হয়। যদি সত্যি বাস খেতে হয় তাহলে চোখ বন্ধ করে জাঙ্কুকের নাম বলে দিবে। মার এমনিতেও খেতে হবে, অমনিতেও খেতে হবে। সেদিন বিশুদ্ধ পুরুষ তাকে চেয়ে নিতে বললো না, আর ধরা খেলে বড় আব্বু না বড় মাকেও বলবে, তোমাদের ছোট পুত্রের নববধূ হওয়ার টোকেনটা আমাকেই দাও বড় আব্বু। ওদিকে সুগা আর জ্যাকসন পারছে না হেসে গড়াগড়ি খেতে। সুগা বসে থেকে জাঙ্কুকে পাদে খোঁচাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে কিছু একটা। এদিকে জাঙ্কুক নিশ্চুপ, বাকিরাও চুপ থেকে দেব থেকে জবাবের অপেক্ষায়। মিসেস যিশু কথা শুনে মিস্টার নামজনেবের গলা খাকারি দিলেন। উনি কথা বলবেন বুঝে বাকিরা নিজেদের কৌতূহল দমিয়ে রাখলেন। এরপর উনি স্বভাবস্বরূপ গরু গম্ভীর কণ্ঠে বললেন, এসব কি শুনছি মা? না মানে বড় আব্বু, তোমার মা যা বলছে তা কি সত্যি? সবাইকে এড়িয়ে গেলেও বড় আব্বুকে উপেক্ষা করতে পারে না তে, তাই আঙ্গুল মোছাতে মোছাতে আমতা আমতা করে জবাব দিল, সাইটেস কোনো আঠাখোর বা রাস্তায় টোকায় না বড় আব্বু। সে আমার দেখা সুপার জেন্টলম্যান, আমি তাকে পছন্দ করি। সুযোগ পেলে বিয়ে করে বিদেশ চলে যাব। এর কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি এই মেয়ে মাথা টাথা পুরোটাই গেছে নাকি? তবে তের কথা শুনে মিস্টার নাম তো ডাকলেন না, বরং ঠান্ডা স্বরে কথা চালিয়ে গেলেন, তা কেসে জেন্টলম্যান কি করে, বাসা কোথায়? সাইটেস তার পদবি নাকি পেশা? সাইটেস তার পদবি, আসলে সে তামিল মুভির হিরো। আমাদের জাঙ্কুক ভাইয়ের মতো নাম করা সাইন্টিস্টও দেখতে পুরোটাই জেন্টলম্যান। নাম পিওর ক্যারেক্টার সাইটেস। সুগা জ্যাকসন ভাইয়া চিনে। ভাইয়া তোমরা কিছু বলো। তের কথা শুনে সুগা জ্যাকসনের হাসি ফস করে মিলিয়ে গেল। নিচে থেকে জাঙ্কুকে খোঁচানো সুগার পাটাও থেমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলে দেখতে শুনতে ভালোই, মানাবে ওদের। এবার মিস্টার কাই বিস্ময় ভরা কণ্ঠে বললে, তোরা মুভি হিরোর কথা বলছিস? কি কাণ্ড বল দেখি, কোথায় আমি ভাবলাম সতী দত্তি বোধ হয়। এই কথা বলে তিনি হো হো করে হেসে ফেললেন। মিসেস জিরো ঠিক করে হেসে বললেন, আমিও তো সত্যি ভেবেছি। বড় মা ও মেজো চাচুর কথা শুনে তে খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে সকলে বোকা বনে গিয়ে নিজেরাও হাসলেন। মেয়েটা পারেও বটে। এদিকে এতক্ষণ সুগা জ্যাকসন যেন শ্বাসটা আটকে রেখেছিল, ভেবেছিল আজকে বোধহয় সতীটা ফাঁস হয়ে যাবে। কিন্তু এই মেয়েটা আবার পাল্টি খেলো, আর পাল্টি খেয়ে করলো কি, সাইন্টিস্ট বানিয়ে দিল সাইটেস, আর জাঙ্কুকের নামে জান খেয়ে নাম দিয়ে দিল কারেক্টা। তে কথা শেষ করে আর চোখে জাঙ্কুকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। মুকুচকে তাকিয়ে আছে বিশুদ্ধ পুরুষ, হয়তো ভাবছে তার পাশে বসে তার নাম বদলে তাকে সুরসুরি দিচ্ছে।
এর আগে জাঙ্কুক অভিযোগ করেছে যে মেয়ে কারোর সামনে তাকে চেয়ে নিতে পারবে না সেই মেয়েকে সে বিয়ে করবে না। এই জন্য সাহেব কত রাগ দেখিয়েছিল, কথা বলা বন্ধ করে দিয়েছিল, তার রুমে যেতে দেয়নি। আর দেখ বলতে পারবে কিনা, যদি এটা ছোট রিফেন্স, যখন ফাইনাল মোমেন্টে আসবে তখন সগর্বে বড় আব্বুর কাছ থেকে চেয়ে নেবে, বুঝে নেবেই নেবে বিশুদ্ধ পুরুষটাকে। সে কি ভেবেছে তার করা পাগলামির পরিমাণ একটু বেশি বলে এটাও পাগলামি? না, মোটেও না। এইদিকে এখনো মেয়ের বাদামি বন্ধ হয়নি দেখে মিসেস জিসু ফুঁসে উঠলেন, কটমট করে তাকিয়ে জাঙ্কুকে অভিযোগ করলেন, শুনলি বেয়াদবটার কথা, ও কি এমনি এমনি মার খায়? এর ইঙ্গিত বা কথা থাকছে জাঙ্কুকের রাগ হঠাৎ উধাও, কি বলবে নিজে বুঝে উঠতে পারছে না। তবে সুগা এবং জ্যাকসনের মুখ দেখে কেন জানি ভীষণ হাসি পেল। হাসলে মেন টার্গেট মিস হয়ে যাবে তাই মুখটা যথেষ্ট থমথমে করে রাখলো। আর মিসেস জিসু এত কিছু পরও মেয়ের করা বাদামি কমছে না দেখে অঝরে কাঁদতে লাগলেন। আপাতত প্রসঙ্গ পাল্টানো দরকার, তাই সে থমথমে মুখে বলল, আজ থেকে বাড়ির ছোটরা লাখ টাকার জিনিসও যদি নষ্ট করে কেউ কিছু বলবে না। বলবে না মানে বলবেই না, মারধর তো দূর, যা যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আমি দেব, তারপরেও যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এইটুকু বলে ঘাড় বাঁকিয়ে তের দিকে একবার তাকালো। আজ মেয়ে কাটা ঠোঁটে এখনো হাসছে মুচকি মুচকি। তাকে এভাবে হাসতে দেখে জাঙ্কুক ধমকে উঠলো। হঠাৎ ধমকে ওঠায় তে চমকে উঠে বলল, হিরোকে ভালো লাগলে আমি কি করব? এক থাপড়ে ছপদার ফেলে দিব বিয়াদব, কোথায় কি বলতে হয় তা জানিস না? আশ্চর্য তো, এই তো সেদিন তো কিছু বললাম না, চুপ ছিলাম বলেই কত ধমকালেন বকলেন, অথচ আজকে বলছি বলেও ধমকাচ্ছেন। এত কথা শুনতে চাইনি, আগামীকাল থেকে সকাল সন্ধ্যা 2 বেলা আমার কাছে পড়তে বসবি। এই কথা শুনে তে আটকে উঠলো। মাকে দেওয়া বাস তার দিকে ঘুরলো কিভাবে? এতক্ষণ ভালোই তো চলছিল, এর মধ্যে পড়াশোনা এন্ট্রি নিল কোন ফাঁক দিয়ে? তার উপরে জাঙ্কুক ভাইয়ের কাছে নাকি পড়তে হবে। এ হতে দেওয়া যাবে না। জাঙ্কুক ভাই তুখোর স্টুডেন্ট, তার পড়ানোর ধাঁচ কেমন হবে ধারণা আছে। এত এত পড়া দেয়, হাতের লেখা একটু খারাপ বলে অপমান করে, পড়া না পারলে কান ধরিয়ে দাঁড় করে রাখে, নতুবা মারে। না, সে কিছুতেই পড়বে না, নয়তো এই লোক পূর্বে যত রাগ জমে আছে পড়ানোর নাম করে সব রাগ তুলবে। এই কথা ভাবে আটকে উঠে কিছু বলতে গেলে ঠোঁটে টান খেলো। ব্যথা পেয়ে 2 হাতে ঠোঁট চেপে ধরে অস্পষ্ট সুরে বলল, না জাঙ্কুক ভাই, তা হয় না। তাছাড়া আপনি এত বিজি মানুষ, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমার ব্যস্ততা না হয় আমি বুঝে নেব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোরা 3 বোন কোথাও একা যাবি না। আর জীবন কথাটা স্মরণে রাখিস, প্রয়োজনে জ্যাকসন দিয়ে আসবে নিয়ে আসবে। আমার কথা নচর হলে এক একটাকে আমি নিজে শাস্তা করব। হঠাৎ এমন করা নিষেধাজ্ঞা জারি করার কারণ বুঝলো না কেউই, তবে মুখ ফুটে কিছু বলার সাহস করলো না। সুগার সাথে জাঙ্কুকের চোখাচোখি হলে সুগার ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা দিল। কি সুন্দর করে এক ঢিলে 4 পাখি মেরে দিল। মিসেস যিশুকে বাস দিল, তেকে একা পড়ানোর ব্যবস্থা করে ফেললো। ভাইদেরকে আসিলা বাস খাওয়া দেখলো এবং এই সুযোগে জিমিনের সেফটির কথা ভেবে স্বয়ং জ্যাকসনের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল। জাঙ্কুক যখন নিষেধাজ্ঞা জারি করেছে তখন সবাই বিনা বাক্যে মেনে নেবে, কিন্তু তার বাহিনী কি মানবে? সে দিনের বেলা সেফটি নিয়ে চললেও রাতের বেলা মানবে না। এটা তো আরেক জাতের ঘাটেরা। অতঃপর এসব কথা বাদ দিয়ে সবাই হই হই করে ইফতার করলো। ভাই ও বোনেদের পছন্দের আলো চপলে কারাকারি হলো, হাসাহাসি হলো। গল্প গল্পে একটু আগে সব রাগবাগ মিটে গেল। পরের দিন সকাল থেকে সত্যি সত্যি জাঙ্কুকের কাছে পড়তে আসতে হলো। ভেবেছিল কোনো বাহানা দেখে ব্যাপারটা ঘেঁচে দেবে, কিন্তু না, স্বয়ংকাল জননী ঘুম থেকে টেনে তুলে তাকে পড়তে পাঠিয়েছে। সঙ্গে জাঙ্কুকের হাতে মোটা একটা চালাকার তুলে দিয়ে বলে গেছে, মাংস তোর হাত দিয়ে আমার, কখন কি পড়লে দেখতে আসবো না, আমি শুধু রেজাল্ট দেখবো। এ কথা বলে উনি বিদায় নিতেই জাঙ্কুক তাকে চালাকার দেখিয়ে বলেছে, এটাকে সালাম কর, আজ থেকে এটাই তো শিক্ষাগুরু। এর যা দাপট সেটা তো সেনাবাহিনী বাপেরও নেই। এবার বই বের কর। মুখ লটকে তে বই বের করলে জাঙ্কুক তাকে পড়িয়েছে, বারবার একটা পড়া বুঝিয়েছে। তে বলেছে বোঝাচ্ছে, কিন্তু সেটা যখন তাকে করতে দিয়েছে তখনই বেঁধেছে ঝামেলা। ফলে কপালে জুটলো চালাকাটের বাড়ি। এভাবে রোজ জাঙ্কুকের কাছে না চাইতেও পড়তে বসতে হলো তের। কখনো পেট ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা বলে কত কি অজুহাত সৃষ্টি করলেও ছাড় পায়নি। এভাবে দিন দিন তে পড়া চাপ বাড়লো। নিত্যদিনের সাথী হলো মার ধমক। তবে জাঙ্কুক যখন তাকে কিছু বোঝাতে এক মনে কিছু লিখতো তখন সে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতো। একবার দেখতে জাঙ্কুকের হাতে সুন্দর লেখা, আর একবার দেখতে সুন্দর মানুষটাকে। মনে মনে কত কি বলতো, মুখ টিপে হাসতো। জাঙ্কুকও বুঝতো, তবে কিছু বলতো না। কি বলবে? তেকে ওর কাছাকাছি রাখার জন্যই তো পড়ার কথা বলেছিল, নয়তো রিসার্চের কাজ ছেড়ে পড়ানোর সময় কোথায় তার? আর এই কাজ করার কারণ ভালোবাসার সৃষ্টির একমাত্র ঔষধ ভালোবাসার মানুষটা খুব কাছাকাছি থাকা, একা একা সময় কাটানো, পড়ানোর ফাঁকে একটু গল্প, মালে গাল ফুলিয়ে থাকলে একটু প্রশ্রয় দেওয়া, পড়ানোর ফাঁকে ফাঁকে 2 চোখ ভরে দেখা, মন ভরে শৈলে সুবাস টেনে নেওয়া, কলম নেওয়ার ছুতে ছুঁয়ে দেওয়া, মাঝে মাঝে তার খিলখিল করা হাসি দেখে বুকের তোলপাড় ঝড়টা বহু কষ্টে দমানো, এগুলোই ভালো লাগার এক একটা অংশ। আর এর থেকে একটু একটু করে সৃষ্টি ভালোবাসা।
দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। সকলের কেনাকাটা এখনো বাকি। জাঙ্কুকের জরুরি কাজ থাকায় জ্যাকসন মিস্টার নামজন্য মিস্টার কাই মিলে একদিন ইফতারের পরে বাকিদের নিয়ে শপ নিয়ে গেলেন। সবাই সবার জন্য মিলে ঝুলে মাঝরাত অব্দি কেনাকাটা সারলো। পরের দিন বাইরের মেয়েরা টেলার্সের ড্রেস বানাতে দিয়ে এলো। সপ্তাহখানেক পরে মিসেস জিন এবং মিসেস জিসু টুকটাক কেনাকাটা করতে গিয়ে মেয়েদের ড্রেসও নিয়ে এলেন। যার যার ড্রেস তাকে বুঝিয়ে দিলেন। তে পরে দেখবে ভেবে ড্রেসটা রেখে দিয়েছিল। সারাদিন রোজা থেকে ইফতার সেরে রুমে এসে শুতে চোখ গেল শপিং ব্যাগটার দিকে। দুটো উঠে আনন্দে ঝুমঝুম করে ঈদের ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে মনটা খারাপ হয়ে গেল। ড্রেস মন মতো না হয় কান্না পেল এবং রুমে বসে সে কাঁদতে থাকলো। আজকে ইফতার পার্টি থাকায় ফ্রেন্ডের সাথে ইফতার সেরেছে জাঙ্কুক। ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছিল তার ল্যাবে। সেখানে কিছু কাজ সেরে রাত 10:30টার দিকে বাড়ি ফিরল। বাড়ির মেয়েরা তখন কিছু একটা নিয়ে খুব হাসাহাসি করছিল। ক্লান্ত বিধায় সেদিকে না গিয়ে সোজা রুমে গিয়েছে। সময় নিয়ে শাওনে বের হতেই ওর ফোনে রিংটন বেজে উঠল। ডিসপ্লেতে মিস্টার কায়ের নাম দেখে কলটা রিসিভ করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজে চুল মুছতে মুছতে শুনলো আজ মিসের জন্য মেডিসিন আনতে হবে, না হলে রাতে মেডিসিন মিস হয়ে যাবে। এদিকে উনি মিটিং এ আটকে গেছেন, এজন্য জাঙ্কুককে আনার কথা বললেন। অগত্যা জাঙ্কুক পুনরায় রেডি হয়ে রুম থেকে বের হতেই তার কান্নার শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল। এই তো কিছুক্ষণ আগেও দাঁত বের করে হাসছিল, এখন আবার কি হলো? আবার মার খেলো নাকি? এই কথা ভেবে সে রুমের দরজা নক করতেই তার চোখ তুলে তাকালো। সকল আবদার মেটানো মানুষটাকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে অসহায় কণ্ঠে বলল, জাঙ্কুক ভাই, সর্বনাশ হয়ে গেছে। এর কোনো আর্তনাদ শুনে জাঙ্কুক ভিতরে প্রবেশ করলো। গুরুতর কিছু হয়েছে ভেবে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমার ইহ জীবনের হাসি খুশি সব ধুলো মিশে গেছে। অযথা না বকে ছেড়ে কাজ। টেলার সিডের ড্রেস বানাতে দিয়েছিলাম, ওই হাতে সালোয়ারে ইলাস্টিক না দিয়ে বেল দিয়েছে। বেলটা সালোয়ার পরতে পারি না আমি, ঘটায় ঘটায় গিট্টু বেঁধে যায়। এর আগে সালোয়ারে খালি গিট্টু বেঁধে যাওয়ায় ওয়াশরুমে একটা কাঁটা কম্পাস রেখেছিলাম। যতদিন ওই সালোয়ার পরেছি ততদিন কাঁটা কম্পাসকে সাথে সাথে রেখেছি। তা গিট্টুর সাথে কাঁটা কম্পাসের কি সম্পর্ক? কারণ কাঁটা কম্পাস দিয়ে গিট্টু খুলতে সুবিধা হয়, কিন্তু আমি এবার ওসব আপদ সহ্য করতে পারবো না, আমি নেবই না এই সালোয়ার। জাঙ্কুক দুই আঙ্গুলে কপাল ডলে দীর্ঘ শ্বাস চাপলো। এর জন্য মরা কান্না কাঁদতে হবে? সে তার কান্নারত মুখের দিকে একবার তাকিয়ে হাতে থাকা সালোয়ারের দিকে তাকালো। তারপর ইশারা করে বলল, এটা ঠিক হবে না? হবে, কিন্তু আম্মু বলেছে এটাই পড়তে হবে। টেলার্সে অনেক ভিড়, পরে ঠিক করে এনে দিবে। ঠিকই তো বলেছে, মন মতো ড্রেসটা পরলে ঈদ হয় নাকি? এটা যদি ঠিক না হয় এই ঈদে আমি কোনো ড্রেসই পরবো না বলে দিলাম। তোর কি একটাই ড্রেস যে কাটতে বসেছিস? একটা না, সব মিলিয়ে 5টা। তবে 5টা ড্রেস কবে কখন পরবো সব প্ল্যান করেও ফেলেছি। এখন এটা মন মতো না হলে সব প্ল্যান ভেস্তে দিতে হবে। এই কথা বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পুনরায় কেঁদে ফেললো সে। তাকে এভাবে কাঁদতে দেখে জাঙ্কুক বলল, টেলার্সকে দিলে এটা সমাধান হবে, তাই তো? ঠিক আছে, রেডি হয়ে নিচে আয়। আচ্ছা। ঘাড় কাট করে দু হাতে চোখ মুছে রেডি হয়ে গেল। জাঙ্কুক বিড়বিড় করতে করতে মিসেস জেনের থেকে প্রেসক্রিপশন নিয়ে গেল পার্কিং লটে। ওর বাইকটা বের করে বাইকের উপর বসতেই তে শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। আজকে হিজাব পরেনি, তবে মাথায় ওড়না টানা, পরনে সাদা রঙের থ্রি পিস। জাঙ্কুক তাকে আপাদমস্তক দেখে বসতে ইশারা করলে উঠে বসলো। কাঁধে হাত রাখলো, তারপর বাইক স্টার্ট করে বেরিয়ে গেল তার বিরাট সমস্যার সমাধান খুঁজতে। এদিকে জাঙ্কুকরা যেতে সুগা জিমিনের অন্ধকার রুমে লাইটটা জ্বালালো। তারপর পুনরায় এগিয়ে এসে জিমিনের কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রেখে শুয়ে পড়লো। জিমিন সুগার মাথা চুল টেনে দিতে দিতে ল্যাপটপে কিছু একটা করছে। সুগার কেন জানি সেটা পছন্দ হলো না। সে চট করে চিত হয়ে শুয়ে জিমিনের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বান করেছিলি বলেই তো দূরে ছিলাম, হঠাৎ জরুরি তরক কেন? মিস করছিলাম। আমাকে নাকি আমার স্পর্শকে? দুটোই। তাহলে বিয়ের কথা বাসায় জানাই? আপুর অনুষ্ঠানের পর এমনিতেই আমাদের পালা, তখন জানিও, আর বাধা দেব না। সুগা কিছুক্ষণ জিমিনের মুখের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল। এরপর কিছু একটা ভেবে বলল, কুটির বাচ্চার। জিমিন সুগার মুখ চেপে ধরে কথা থামিয়ে দিতে দরজার ওপার থেকে মিসেস যিশু বন্ধ দরজায় টোকা দিয়ে বলল, জিমিন, এই জিমিন, ঘুমিয়েছিস মা? ছোট মায়ের কথা শুনে সুগা চট করে উঠে নিজের ঠোঁটে জিমিনের ঠোঁট আঁকড়ে ধরলো। মুহূর্তের মাঝে জোকের মতো চুষে নিতে থাকলো জিমিনের ঠোঁট। জিমিন শব্দ ছাড়াই নিজেকে ছাড়াতে চাইলে সুগা যেন আরো জোরে আঁকড়ে ধরলো। তার অবাধ্য হাত জোড়া জিমিনের ক্যামেজের ফালিতে হাত রাখতেই জিমিন তার হাত খামচে ধরলো। বাধা পেয়ে সুগা ঠোঁট ছেড়ে কানে কানে বলল, আমাকে এতদিন কাছে আসতে দেশটি ঠিক কতটা ছটফট করেছে জানিস? পানিশমেন্ট জমা আছে। আম্মু এসেছে, কি বলে দেখি, তারপর পানিশমেন্ট যা দেবে মাথা পেতে নেব। প্রমিস? প্রমিস। এ কথা শুনে সুগা জিমিনের অন্ধকার বেলকুনিতে চলে গেল। ঠোঁটে তার ফিসকে হাসি। এইদিকে জিমিন অন্যায় মুখ মুছে খোলা চুল বাড়তে বাড়তে দরজা খুললো। বলল, ওয়াশরুমে ছিলাম তাই দেরি হলো, এসো রুমে এসো। তোর বাবা তোকে ফোন করছে, ধরছিস না কেন? কি বলে শোন তো মা। ফোন ভাইব্রেশন করা, ওয়াশরুমে থাকায় ভাইব্রেটও শুনতে পাইনি। আচ্ছা দেখছি।
এই কথা বলে মিস্টার বুকামকে কল দিতেই ডিসপ্লেতে ভেসে উঠলো বাবার মুখ। সে সালাম দিল, বিনয় ভাবে কুশল বিনিময় করলো। সে বরাবরই কম কথা বলে বিধায় কি বলবে খুঁজে পেল না। তখন মিস্টার বুকাম একটা বিয়ের প্রস্তাবের ব্যাপারে জানালেন। একটা ছেলেকে দেখালেন, ছেলেটা ভলিবল খেলছে, সেনাবাহিনী বিধায় শারীরিক গঠন ফিটফাট। ছেলেটার নাম লিচান। চমৎকার একটি ছেলে, ডিপার্টমেন্টে তার সাহসী কাজের কথা মুখে মুখে আলোচিত। তার বাবা মেজর লিমিন হো, তিনি জিমিন আর লিচ্যাং এর বিয়ের প্রস্তাব রেখেছেন। লিচ্যাংকে ওনার ভীষণ পছন্দ। এখন জিমিন পজিটিভ ইঙ্গিত দেয় তাহলে কথা এগোবে। জিমিন বাবার কথা শুনে একবার তাকালো বেলকুনির দিকে। এইসব শুনে পাগলটা না বেরিয়ে আসে। মেয়েকে চুপ থাকতে দেখে মিস্টার বুকাম বললেন, নিজের পছন্দ থাকলেও জানাতে পারো মা, আমি তোমার পছন্দকেও সমান গুরুত্ব দেব। এবার বলো দেখি, আছে নাকি কেউ? আছে, তবে আমার একটু সময় প্রয়োজন বাবা। কিছু জানাতে হলে সবার আগে আমি তোমাকেই জানাবো, প্রমিস। মিস্টার বুকাম নীরবে শুধু হাসলেন, মৃদু মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন। লিচাংকে ভীষণ পছন্দ বিধায় হাতছাড়া করতেও নারাজ উনি। তাই বললেন, তাহলে তে এখনো অনেক ছোট বাবা, হাতে পায়ে বড় হলেও বড় অবুঝ। আমার মতে এখনই ওকে এসবের মধ্যে জড়ানো ঠিক হবে না, কয়েক বছর যাক, তখন না হয়। এবারও মিস্টার বুকাম মেয়ের কথা সম্মতি জানিয়ে কল কাটলেন। মিসেস যিশু মেয়ে ও স্বামীর কথা শুনলেও আগবারই কোনো মন্তব্য করেনি, কারণ উনি জানেন জিমিন বুঝদার, যা সিদ্ধান্ত নেবে জেনে বুঝে নেবে। অত্যন্ত আরেকজনের মতো লাফাতে লাফাতে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়বে না। তারপর উনি নিচে যেতেই জিমিন দ্রুত দরজা আটকে ঘুরে দাঁড়াতেই সুগা তাকে দেওয়ালের সাথে চেপে ধরে হিসিয়ে বলল, ছেলেটা কেমন, করবি বিয়ে? জিমিন সুগার হাতটা গলা থেকে সরিয়ে নিজেই রাগান্বিত সুগার গলা জড়িয়ে ধরল। তারপর মুচকি হেসে বলল, আমার জিও সুগা কি কম যে অন্যকে বিয়ের কথা ভাবতে হবে আমার? এ কথা সুগার কানে পৌঁছাতে রাগ গলে জল হয়ে গেল। জিমিনকে ঠেলে ডালে ঠেকে বিবাহ না ঘুষতে ঘুষতে বলল, আয়ের অনুষ্ঠান হওয়ার এক সপ্তাহের মধ্যে তোকে আমার ঘরে তুলবো। জান, বিশ্বাস কর সত্যি অধৈর্য হয়ে গেছি। আজকাল কষ্ট হয় নিজেকে সামলে নিতে। তোকে দেখলে অবাধ্য মন বলে তোর মাঝে ডুব দিতে। জিমিন হাসলো, তারপর সুগার কপালের চুল সরিয়ে আচমকা চুমু এঁকে বসলো। এদিকে সুগা হতভম্ব, সে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই প্রথম জিমিন নিজে থেকে তাকে চুমু দিল, তাও কপালে। কিন্তু এই মেয়েটা কি জানে তার কপালে দেওয়া ছোট্ট একটি চুমু তার হৃৎপিণ্ডে পৌঁছে গেছে। কাছে না আসে অভিমানে পূর্ণ উত্তপ্ত বুকটা একেবারে হিমশীতল হয়ে গেছে। আজ চাঁদ রাত, পুরো এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল ঈদ উদযাপিত হবে সারা দেশে। দেখতে দেখতে চোখের পলকে যেন কেটে গেল দিনগুলো। আজ রাত বিধায় ইফতার পরপরই হয়ে হলো বেঁধে গেছে জীবন বাড়িতে। ছোটরা কারাকারি করে খেয়েছে ইফতার সব খাবার দাবার, এত খাবার এত আইটেম, তবু ভাই বোনদের খাবার কেড়ে খাওয়ার স্বাদ যেন অমিত। সুগাতের আলুর চপ কেড়ে খেয়ে দিয়েছে। ইরানে দুইজন ঘ্যান ঘ্যান করে কেবল থেমেছে। তারা থামতেই ইয়োজনার হাতে থাকা খেজুর কেড়ে মুখে পুড়ে দিয়েছে। আর রাগি চোখে তাকাতেই দুষ্টুটা খিলখিল করে হাসছে। আইকে তারা কেউই ভয় পায় না, কারণ তাদের আয় আপু কখনো কাউকে বকে না, বরং মিষ্টি করে কথা বলে। আদুরে সুরে এমন কয় না, শোনা ভাই এটা কেন করলি পাখি, কি লাগবে, মন খারাপ কেন আমার কলিজার ভাইজানের। আর সর্বদা এইভাবেই কথা বলে, কত কি বোঝায়, ভাই বোনদের আবদার মেটাতে কত কিছু কিনে দেয়। তাই বোনদের মধ্যে আয় আপু বেস্ট, আর বোনদের মধ্যে সবচেয়ে খারাপ তে, কারণ সে সবকিছুতে আগে ভাগে ভাগ বসায়। ইফতার ছেড়ে সব ভাই বোনেরা ছাদে উঠেছে চাঁদ দেখতে। হই হই করে চাঁদ দেখে মাদের পেতে বসেছে। সুগা, জাঙ্কুক, জ্যাকসন, আয়ো, জিমিনতে, ইয়ঞ্জুন, ছবির সবকটাই উপস্থিত এখানে। গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে, খুনসুটি মারধর হচ্ছে। জ্যাকসন কখনো এটা ওটা বলে দেখে রাগাচ্ছে, কখনো ইয়ঞ্জুন ছবিনের পিছে লাগছে। সুগাও তাদের সাথে বেটে আছে। জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে দেখছে জীবনবাড়ি চাঁদের হাট। আনন্দে ঝুমঝুম করা প্রতিটা প্রাণ জীবনবাড়ির হাট। তারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আলো ছড়ায়, সুখ বিলায়। এই জন্য জীবনবাড়িতে এত সুখ, এত আনন্দ। সবার মাঝে হঠাৎ তার চোখ গেল ইয়ঞ্জুন ছবিনের হাসি মাখা মুখের দিকে। মাত্র কয়েকদিন হয়েছে ব্যান্ডেজ খোলা হয়েছে, বাচ্চা দুটো যেন নতুন করে বেঁচে উঠেছে। আবারও তাদের মধ্যে ফিরে এসেছে চঞ্চলতা। যদিও আগের তুলনায় খানিকটা সুস্থ বটে, তবে ওষুধ চলবে আরো কিছুদিন। ওদিকে কথায় কথায় ভাই বোনদের মধ্যে ইয়ঞ্জনের ছোটবেলার একটা ঘটনা মনে করলে সুগা হাসতে হাসতে ঘটনাখানা মুখে বলল। সেটা স্মরণ করে এক চোখে হেসে উঠলো সবাই। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তাদের, কথাও বলতে পারছে না কেউ হাসির চোটে। হঠাৎ চেঁচিয়ে উঠে জিমিনকে বলল, মেহেদি দিবা কখন আপু? আয় হায়, আমার তো মেহেদির কথা মনেই ছিল না। চলো চলো দ্রুত চলো। এই কথা বলে আয়ু আর জিমিনকে টানতে টানতে নিচে চলে গেল। ওদের দেখে ইয়ঞ্জুন ছবি না সুরসুর করে চলে গেল। ছাদে ছিল তখন 3 ভাই। ওরা এবার নিচে নেমে এলো। কিম সয়নের গল্পে সুগা গেল পার্টি অফিসে। আজ ফিরবে কিনা বলা যাচ্ছে না, তবে জিমিন কি ইশারায় বলে গেছে হাত ভর্তি করে মেহেদি পড়তে। বাড়ি ফিরে যেন জিমিনের মেহেদি রাঙা 2 হাত দেখতে পায়। জিমিন জবাবে কিছু না বললেও তার চোখ জোড়া হেসে উঠেছে। মাঝে মাঝে সুগা যখন তাকে শাড়ি পরতে বলে, চোখ জোড়ায় মোটা করে কাজল পরতে বলে,
তখন মুখে বিরক্ত হলেও মনে মনে খুব খুশি হয়। এখন যেমন সুগার কথায় জবাব না দিলেও সে খুব খুশি হয়েছে এবং ব্যক্তিগত পুরুষটাকে খুশি করতে মেহেদিও পড়বে, তবে হাত ভর্তি করে নয়, খুব সাধারণ ভাবে। তবু সুগা এসে মুগ্ধ চোখে হাত নেড়ে চেড়ে দেখবে, চুমু খাবে। মানুষটা বরাবরই বড্ড পাগল, বাহিরে যেমনই হোক না কেন তাকে খুব যত্ন করে ভালোবাসে। এদিকে বাড়ি গিয়ে কাল সকালে কি কি রান্না করবে সেসব আলোচনা করছে। আজ রাতে কিছু কাজ এগিয়ে রাখছেন হাতে হাতে। মেয়েরা ড্রয়িং রুমে হই হই করে মেহেদি দিতে বসেছে। জিমিন দিয়ে দিচ্ছে তেকে আর আয়ু দিয়ে দিচ্ছে ইয়র্জুনকে। সবিন আপাতত গাল ফুলিয়ে বসে টিভি দেখছে। মেয়েদের মেহেদি দেওয়া কখন হবে কে জানে, 10:30 তো বেজে গেছে। তাই মিসেস জিন বাকিদের টেবিলে খাবার দিয়ে বড় থালায় ভাত এনে সবকটাকে খাওয়াতে বসলেন। আর একটু রাত বাড়লেই না খাওয়ার বাহানা জুড়ে বসবে বাচ্চাগুলো। খাওয়ার ইচ্ছে না থাকলেও মিসেস জিনের জোরে দইতে জাঙ্কুক আর জ্যাকসন অল্প করে খেলো। তারপর হাঁটাহাঁটির কথা বলে বাগান পেরিয়ে বাহিরে গেল। হাঁটতে হাঁটতে মোড় পার করে কিছু দূরে যেতে জ্যাকসন একটা দোকান থেকে সিগারেট আর লাইটার কিনে আনলো। একটা তার ঠোঁটে গুজে আর একটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। জাঙ্কুক সেটা নিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, ঝগড়া করেছিস? এই কথা শুনে জ্যাকসন এক পলক তাকিয়ে পরপর দুটো টান মেরে জবাব দিল, হয়েছে। লিসাকে আনমনা হয়ে কাজ করতে দেখলাম। আজ কিছু কাজে ভুল করেছে, বকা খেয়েছে। হাতে ব্যান্ডেজ দেখলাম। কি হয়েছে হাতে? রান্না করতে গিয়ে নাকি হাত পুড়িয়েছে। এখন একটা গালি নেই গালি। দেশে ফেরার পর থেকে একবারও দেখা করেনি। বিয়ের কথা বললে ওর চাঁদি নাকি গরম হয়ে যায়। শালা সুটা মরেও না, আমার পদ ক্লিয়ার হয় না। তোকে না মেরে মরবে কেন? সেটাই, ওদের বাবা মেয়ের পয়দা হয়েছে আমার জীবন চালানোর জন্য, নয়তো এমন খাপে খাপ হাতটা বাপের জাতি কন্যা হয় কি করে? এই জাঙ্কুক ভাইরে, শোন না, হাত কি বেশি পুড়িয়েছে? ডাক্তার দেখিয়েছে? কি বলেছে ডাক্তার?